টিকা নেওয়া রোগে মৃত্যু ঝুঁকি কম, প্রতিদিন টিকা প্রয়োগ আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে, আগাম নিবন্ধন লাগবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কারখানায় আগুনে ক্ষতিপূরণের রুল নিষ্পত্তি হয়নি এখনো, বিচার শেষ না হওয়ায় ভুগতে হচ্ছে শ্রমিকদের। নিষেধাজ্ঞা শেষ হলেও সমুদ্রে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা, বাজারের দাম এখনো চড়া। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। দেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের ৮০% টিকা ছাড়া। গবেষণা বলছে টিকা নেওয়া রোগীদের মৃত্যু ঝুঁকি কম। যেসব রোগীদের আইসিইউতে নেওয়া হচ্ছে তাদের বেশিরভাগই টিকা নেননি। জনস্বাস্থ্যবিদরা বলছেন বেশি মানুষকে টিকার আওতায় আনতে দৈনিক টিকা দেওয়ার পরিমাণ বাড়াতে হবে। রাজধানীর প্রায় সব করোনা হাসপাতালের আইসিইউর সব বেডেই রোগী ভর্তি। রোগীদের বেশিরভাগই করোনার টিকা নেননি। ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক জানান, করোনার টিকা নিয়েও যারা আক্রান্ত হয়েছেন তারা দ্রুত সেরে উঠছেন। রিপোর্ট করেছে ৫,০০০ মতো, ৩,০০০ মতো আছে যারা ভর্তি হয়েছে। যারা ভর্তি হয়েছে এদের মধ্যে কিন্তু প্রায় আমি বলবো যে ২৭০০ বা ২৮০০রও বেশি হবে যারা কিন্তু ভ্যাকসিনই নেয়নি। ভ্যাকসিন নিলে হাসপাতালে আসার সম্ভাবনা অনেক কম, আর হাসপাতালে এসে গেলেও মৃত্যুর সম্ভাবনা আরও অনেক বেশি কম। যুক্তরাষ্ট্রের এক গবেষণার তথ্য অনুসারে টিকা নেয়ার পরও কোভিডে আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়ার হার ২ থেকে ৫ ভাগ, আর ৯৫% থাকছেন সুরক্ষিত। বাংলাদেশ মেডিসিন সোসাইটির গবেষণা বলছে হাসপাতালে চিকিৎসাধীন ৮০% রোগীই টিকা ছাড়া, আর ২০% টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। রেজিস্ট্রেশন পদ্ধতি সহজ করে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। অর্থনৈতিকভাবে দুর্বল, ভাসমান জনগোষ্ঠী এবং যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস নেই এবং যারা প্রযুক্তি ব্যবহারে দুর্বল, তাদেরকে কিন্তু টিকাদান কর্মসূচির ভেতরে আনা যাচ্ছে না। ফলে এটি বাতিল করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে, এলাকায়, মহল্লায় টিকাদান কেন্দ্র স্থাপন করে নাম রেজিস্ট্রেশন করেই শুধু টিকার ব্যবস্থা করতে হবে। যারা সমাজের নিম্ন আয়ের মানুষ, যাদের রেজিস্ট্রেশন করার সেই কারিগরি সেই সুবিধাটা নেই, তাদেরকে সবাই সহায়তা করুন। আপনার প্রবীণ সদস্য পরিবারের তাকে রেজিস্ট্রেশন করতে সহায়তা করুন, তাকে টিকা কেন্দ্রে নিয়ে যান টিকা নেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন টিকা নেওয়ার পরও মাস্ক পরা সহ মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে চতুর্থ দফায় ৭৮,৪০০ ডোজ টিকা পৌঁছেছে। সকাল ৭টায় চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর কথা এসব টিকা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সিভিল সার্জন কার্যালয়ে টিকা পৌঁছেছে কিনা, আর এসব টিকা কবে নাগাদ প্রয়োগ করা শুরু হতে পারে? দেখুন, আজকে সকাল ভোর ৬টা থেকে ৭টার মধ্যে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সামনে যে আপনি আমার ঠিক পেছনটা যে ইপিআই সেন্টার দেখতে পাচ্ছেন, এখানে আসলে টিকাগুলো আসার কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটি জেনেছি সেটি হচ্ছে সেই টিকাগুলো চট্টগ্রামের হালিশহর এলাকায় আছে এবং সেখান থেকে তারা বিশেষ কার্গো যোগে সেগুলোকে আসলে এই সেন্টারে আনা শুরু করেছে। এখনো সেগুলো পৌঁছেনি। আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই টিকাগুলো এসে পৌঁছাবে। আমরা একটু বলে রাখি যে আসলে আজকে মোট ৭৮,৪০০ টিকা এখানে পৌঁছানোর কথা। এর মধ্যে ১২০ কার্টুন হচ্ছে, মোট ১২০ কার্টুন টিকা রয়েছে। এর মধ্যে ৯৮ কার্টুন রয়েছে সিনোফার্মার যে টিকা সেটি, এবং ২২ কার্টুন মডার্না টিকা রয়েছে। আমরা এখানে ইতিমধ্যে সিভিল সার্জন এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা এসে পৌঁছেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে পর্যায়ক্রমে এই আজকের টিকা যারা হস্তান্তর করবেন এবং যারা গ্রহণ করবেন তাদের প্রায় সব কর্তা ব্যক্তি এখানে চলে এসছেন, পর্যায়ক্রমে সবাই আসছেন, এবং তারপর সেই টিকাগুলো এখানে আসলে নেওয়া হবে। নেওয়ার পরে যে কোল্ড সেন্টার আছে সেখানে
এই টিকাগুলো রাখা হবে। তারপরে আসলে পর্যায়ক্রমে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলায় সেগুলো পাঠানো হবে এবং সেই কোথায় কত পাঠানো হবে সেটি এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়নি বলে আমরা এখন থেকে এই মুহূর্তে বলতে পারছি না। আমরা একটু বলে রাখি যে ইতিপূর্বে জানুয়ারি মাসের 31 তারিখ চট্টগ্রামে অন্তত 4,56,000 টিকা এসেছিল। এরপরে গেল 18 জুন 91,200 এবং 11 জুলাই 78,400 টিকা এসেছিল। আজকে চতুর্থ দফায় 78,400 টিকা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। তারপরে আসলে সেগুলো কোথায় নেওয়া হবে, এখানে কতদিন রাখা হবে, সেই বিষয়গুলো আসলে বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা একটু বলে রাখি যে আসলে যাদের জন্য টিকা আনা, সেই করোনার প্রকোপটি আসলে চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে। আমরা গত 24 ঘন্টার যে আপডেট সেটি এখনো পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি। তবে গত পরশুদিন যেটি ছিল সেটি চট্টগ্রামের জন্য খুবই ভয়াবহ একটি বিষয় ছিল। সেটি হচ্ছে চট্টগ্রামে এই পর্যন্ত একসঙ্গে 18 জন মারা গেছে এরকম খবর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছিল এবং সেটি নিয়ে সেই সংখ্যাটি যাতে আর কোনোভাবে বাড়তে না পারে সে বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং এই স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত যারা তারা আসলে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আজকেও আসলে যে লকডাউনের আজকে যে 6ষ্ঠ দিন সেটিকে কার্যকর করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি আসলে জেলা প্রশাসনের যে একাধিক ম্যাজিস্ট্রেট তারাও তৈরি হচ্ছেন, পাশাপাশি র্যাব, পুলিশ সহ অন্যান্য যে সমস্ত বাহিনীর লোকজন আছে তারাও সার্বক্ষণিকভাবে মাঠে আছেন এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মৃত্যু এবং আক্রান্তের হাত থেকে যাতে চট্টগ্রাম শহরকে তথা সারা দেশকে তারা আসলে বাঁচাতে পারেন। এ হচ্ছে চট্টগ্রামে যে আজকে টিকা আসার কথা ছিল তার এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন। 7 আগস্ট থেকে ইউনিয়নের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, নিবন্ধন জটিলতা এড়াতে জাতীয় পরিচয়পত্র সাথে আনলেই টিকা পাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 18 বছরের ওপরে সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে করোনা প্রতিরোধ এবং টিকাদান কর্মসূচি নিয়ে সভায় এসব সিদ্ধান্ত হয়। করোনা সংক্রমণ রোধে 23 জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ, চলবে 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। এরপর কি পদক্ষেপ তা নিয়ে আলোচনায় বসেন সংশ্লিষ্টরা। প্রায় 2 ঘন্টার বৈঠকে টিকাদান কর্মসূচি নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, কারো জন্য লকডাউন শিথিলের সুযোগ নেই, শিল্প মালিকদের অনুরোধ রাখাও সম্ভব নয়। তিনি জানান, টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা পাওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা যে আমাদের টিকা কার্যক্রমটা জোরদার করার জন্য তিনি বয়সের সীমাও কমিয়ে দিয়েছেন এবং রেজিস্ট্রেশন সম্বন্ধে তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন যে এনআইডি কার্ডটা নিয়ে যে যাবেন তাকেই টিকা দেওয়া হবে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 50 ঊর্ধ্ব ব্যক্তিরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। তিনি আরো জানান, টিকা আমদানি বাড়লে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। যারা 50 ঊর্ধ্ব আছে তারা জানি তাড়াতাড়ি এসে ইউনিয়ন পরিষদে আসতে পারে, এসে টিকা তারা নিতে পারে। টিকা আরো বেশি হাতে যখন আসবে তখন আমরা আরো নিচে যেতে পারবো, অর্থাৎ বড় পর্যায়ে আমরা চিন্তা ভাবনা। এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ না থাকলেও টিকার জন্য বিশেষভাবে নিবন্ধন করা হবে। চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠক থেকে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যত দিন যাচ্ছে ততই যেন শিথিল হয়ে পড়ছে করোনা রোধে চলমান কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ। যানবাহন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পায়ে হাঁটা মানুষকে। লকডাউনের আরো খবর জানাতে রাজধানীর শান্তিনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শান্তিনগর এলাকায় লকডাউনের এখনকার চিত্র কেমন দেখছেন? এই সকালবেলা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আছে কিনা? আমি শুরু করতে চাই আপনি যেখান থেকে শেষ করেছেন আর কি, যে পায়ে হাঁটা মানুষ বেশি। হ্যাঁ, আমি তেমনই দেখতে পাচ্ছি, কারণ সকাল সকাল দেখেন যানবাহন খুব একটা নেই, বা আজকে এখনো হয়তো বা অফিসগামী লোকজনের
ভিড় নেই, কিন্তু আপনি দেখেন আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে যারা হেঁটে চলাফেরা করছেন এবং তারা আপনি যেটা বলছেন যে পথে হেঁটে যাচ্ছেন, তাদের বেশিরভাগই কিন্তু সকালে ওয়ার্কআউট যেটা বলে আমি তাদেরকে বেশি দেখতে পেরেছি এবং ছোটখাটো যে বাজারগুলো থাকে বাসার সেই কাজগুলো করার জন্য কিন্তু মানুষ বের হয়েছেন। আপনি যদি দেখেন যে বাজার দিকেও আমি ভিড় দেখতে পেরেছি, মানে ভিড় খুব বেশি না হলেও যেটা আসলে না থাকলে হয়তো পারতো, বা পায়ে হাঁটা মানুষ যেটা হয়তো বা এতটা না হলেও পারতো, আমার কাছে যেটা মনে হয়েছে এবং যাকে দেখেছি অনেকে হাঁটছেন রাস্তায়, যেটা হয়তো বা এই বিধিনিষেধের মধ্যে নিষেধ করা আছে যে কোনো অতি প্রয়োজনীয় ছাড়া বের না হওয়া, সেই কাজটা কিন্তু অনেকেই করছেন না। আর একটা বিষয় যেটা মাস্ক পরার বিষয়টা ছিল, সেটা আমি দেখতে পেরেছি যে বেশিরভাগের ক্ষেত্রেই মাস্ক পরছেন না, হয়তো বা ফাঁকা রাস্তা দেখছেন বা আশেপাশে হয়তো বা মানুষজন কম দেখছেন সেই জন্য পড়ছেন না। বাট এটা করা হয়তো ঠিক নয়, হয়তো বুঝতে পারছেন না, তবে বেশিরভাগের মধ্যেই এই প্রবণতা দেখা গেছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে যেটা বলছিলাম যে সময়ের সাথে হয়তো বা রাস্তায় লোকজন বাড়বে, কারণ হচ্ছে একটু পরে হয়তো যারা অফিস করতে বাধ্য হচ্ছে বা অফিস করতে হচ্ছে, যারা গণমাধ্যম কর্মী রয়েছেন বা ওষুধ শিল্পের সাথে যুক্ত আছেন, তারা হয়তো বের হবেন, তখন হয়তো এই লোকজন আরো বাড়বে রাস্তায়। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছেন কিনা বা তারা তদারকি করছেন কিনা। আমি আসলে সকালে এখানে আসার পর এবং আরো দুই একটা জায়গায় আমি গিয়েছিলাম, সেখানে খুব একটা তৎপরতা দেখিনি, তবে একটু আগে দুইজনকে দেখেছি। তো তাদেরকে যে কাছে গিয়ে কথা বলা, যে যারা মাস্ক পরছেন না তাদের সাথে কথা বলা, এইরকম দেখা যায়নি। তবে আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা আর একটু কড়াকড়ি থাকলে ভালো হতো, যেটা হয়তো শুরুর দিকে 2-3 দিন ছিল, সেই সময়ের সাথে সাথে হয়তোবা সেই কড়াকড়ি যেটা ছিল সেটা হয়তোবা থাকছে না, যেটা আসলে হয়তোবা এই করোনা বৃদ্ধির জন্য অন্যতম কারণ হতে পারে। শান্তিনগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাছারুল ইসলাম। একদিন পর করোনায় আবারও 258 জনের মৃত্যুর রেকর্ড দেখল দেশ। রেকর্ড 52,478 নমুনা পরীক্ষায় সোমবারের চেয়ে কিছুটা কম 14,925 জনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আশঙ্কা দেখছেন। একদিনের ব্যবধানে আবারও করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হল। মহামারীর 16 মাসে এই প্রথম একদিনে 250 ছাড়ানো মৃত্যু দেখল দেশ। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 19,779 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 84, চট্টগ্রামে 61 এবং খুলনা বিভাগে মারা গেছেন 50 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.44%। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 11,94,752 জনে। করোনা প্রতিরোধে লোকজনকে ঘরে থাকার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আজকে যে রেকর্ড পরিমাণ মৃত্যু হলো, আমি তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। মানুষের জীবনের জন্য প্রয়োজন এই মুহূর্তে হচ্ছে নিজেরা নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করবে। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 12,439 জন। এই নিয়ে মোট সুস্থ 10,22,414 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় সংক্রমণ মৃত্যুর হার এখন কেমন, মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন, আর লকডাউন কেমন চলছে সে বিষয়টিও জানাবেন। জুন মাস এবং জুলাই মাসের শুরুর দিকে আসলে খুলনাতে করোনা সংক্রমণের হার যতটা বেশি ছিল, যেমন 40% ছিল, এবং মৃত্যুর সংখ্যা যেখানে প্রতিদিনই 20 এবং 2 সংখ্যার উপরে চলে যেত, সেটা অবশ্য অনেকটাই কমে এসেছে। খুলনাতে গতকালকে যে করোনা সংক্রমণের হার সেটি হচ্ছে 24% এবং মারা গেছেন 20 এবং 2 সংখ্যার উপরে চলে যেত, সেটা অবশ্য অনেকটাই কমে এসেছে। খুলনাতে গতকালকে যে করোনা সংক্রমণের হার সেটি হচ্ছে 24% এবং মারা গেছেন 9 জন, তার মধ্যে 7 জন খুলনার বাসিন্দা। এবং গতকালকে খুলনাতে প্রায় 2000-এর মতো নমুনা পরীক্ষা করা হয় এবং তার মধ্যে 425 আসলে খুলনাতে শনাক্তের হার 24%। এবং আমরা গত 2-3 দিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুলনাতে শনাক্তের হারটা কিন্তু বাড়ছে। যেমন আমরা যেখানে গত 3-4 দিন আগে যেখানে 19% ছিল, সেখানে সেটি বেড়ে আজ গতকালকে এসেছে 24%, তার আগের দিন ছিল সেটি 26%। আর করোনা শনাক্তের হার যখন বাড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে খুলনার রাস্তাগুলোতে কিন্তু আপনার মানুষের এবং যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক দিনের মতোই রয়েছে। আমরা এই লকডাউনটার শুরু থেকে প্রথম 2 দিন আমরা দেখেছিলাম যে খুলনাতে যান চলাচল বন্ধ করার জন্য আসলে প্রশাসনের অভিযান আসলে চোখে পড়ার মতো ছিল, কিন্তু গত কয়েকদিন যাবত আসলে খুলনাতে যান চলাচল তেমনটা দেখা যাচ্ছে না। যদিও এখন সকালবেলা একেবারেই ভোরবেলাতে, যার কারণে রাস্তা
যানবাহনের সংখ্যা কম, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে একটি দুটো করে যে ইজি বাইক এবং রিক্সা এই পরিবহনগুলো চলছে। কিন্তু যদিও গণবিজ্ঞপ্তিতে বলা ছিল যে ইজি বাইক, রিক্সা এবং গণপরিবহন চলবে না এবং ব্যক্তিগত গাড়িও চলাচল করবে না, কিন্তু তারপরও আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে খুলনাতে ব্যক্তিগত পরিবহন এবং গণপরিবহন এই দুটি পরিবহন চলাচলের সংখ্যা অনেকটা বেড়েছে। এবং নগরীর বাজার এবং অলিগলির অবস্থাগুলো দেখে কোনো অবস্থায় বিবেচনা করা যাবে না যে খুলনাতে করোনা সংক্রমণের হার বেশি চলছে বা একটি লকডাউন খুলনা মহানগরীতে চলছে। এই বিষয়টি আসলে কোনো অবস্থাতেই বলা যাবে না। যখন দিনের দিন যখন বাড়ে বা দিনের যখন কর্মব্যস্ততা শুরু হয়, তখন আসলে খুলনার যে চিত্র সেটি আসলে স্বাভাবিক চিত্র হিসেবে আমাদের সামনে ধরা পড়েছে। তারপরেও আমরা দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়ে থাকে এবং গত দিনও প্রায় 29,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তার আগের দিনও জরিমানা করা হয়েছে, কিন্তু সেটি আসলে খুব বেশি যে কাজে প্রভাব ফেলছে যে লকডাউন কার্যকরের ক্ষেত্রে তা আমরা তেমনটি দেখছি না। যেমনটি যদি বলতে হয় যে যখন এই প্রশাসনের গাড়িগুলো বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বা আমরা গণমাধ্যম কর্মীরা যখন বিভিন্ন স্থানে সংবাদের জন্য যাই, তখন দেখা যায় যে কিছুটা মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতনতা তৈরি হয়। তারপরে যখন আমরা চলে আসি বা প্রশাসনের অভিযানগুলো শেষ হয়ে যায়, তখন আবার অবস্থা পূর্বের অবস্থায় ফেরত চলে যায়। এইসব ক্ষেত্রে চিকিৎসকরা বারবারই বলছেন যে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করলে পরিস্থিতি খারাপ হতে পারে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। এরই সাথে সংবাদে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। দিনে 143 ডেঙ্গু রোগীর রেকর্ড, জুলাইতে শনাক্ত 1,500, ঢাকায় 7.5 লাখ টাকা জরিমানা। ছড়ানো হয়েছে বিকৃত অডিও, ভিকারুন্নেসার অধ্যক্ষের অভিযোগ একটি সিন্ডিকেটের ষড়যন্ত্র। কারখানায় আগুন লাগছে প্রায়, দগ্ধ হয়ে মারা যাচ্ছে শ্রমিক। প্রতিটি ঘটনায় মামলা হয় কিন্তু বিচার হয় না দায়ীদের। আবার রুল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার ক্ষতিপূরণের সঠিক মানদণ্ড তৈরি হয়নি, যে কারণে বছরের পর বছর ভুগতে হয় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় 2012 সালের 24 নভেম্বর আগুনে পুড়ে মারা যায় 112 জন, আহত হয় 141 শ্রমিক। ওই ঘটনায় অবহেলা ও হত্যা চেষ্টায় মামলা হলেও বিচার শেষ হয়নি আজও। 104 জনের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 8 জনের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে 4টি মানবাধিকার সংস্থা। শুনানি করে আদালত রুল দিলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, রুলগুলো নিষ্পত্তি হলে ক্ষতিপূরণের একটা মানদণ্ড তৈরি হতো। রাষ্ট্রপক্ষ থেকে জবাব দাখিলের একটা বিষয় থাকে, সেই জবাবগুলো কিন্তু সঠিক সময়েও কিন্তু দাখিল হচ্ছে না, বা যে ধরনের কমপ্লায়েন্স রিপোর্টটা জমা দেওয়ার কথা সেটা দিতেও কিন্তু অনেক সময় বিলম্ব হচ্ছে। সো অনেকগুলো কারণেই হচ্ছে কি রুলের নিষ্পত্তিটা সঠিক সময়ে করা সম্ভব হচ্ছে না এবং এই দীর্ঘসূত্রতা রয়ে গেছে। পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ড, চকবাজারের চুরিহাট্টায় আগুন সহ প্রতিটি ঘটনায় হাইকোর্টের রুল ঝুলছে, অথচ এই সময়ে জামিন পেয়ে যান আসামিরা। রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে কোনো ধরনের যে খামখেয়ালি বা কোনো ধরনের এটা করা হয় না, রাষ্ট্রপক্ষ যথার্থভাবে এটা প্রতিপালন করে। মূল মামলা শুনানি করার জন্য যে এটাকে আমাদের জানেন সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে, কিন্তু আপিল বিভাগে হলে চেম্বার দিতে যেতে হয় আর হাইকোর্ট বিভাগে হলে মেনশন করতে হয়। তো এই মেনশনটা করতে হবে বাদীর আইনজীবীকে। মানবাধিকার কর্মীরা বলছেন, শ্রম আইন অনুযায়ী 2 লাখ টাকা ক্ষতিপূরণ একজন শ্রমিকের বাকি জীবনের জন্য যথেষ্ট নয়। এটি পূর্ণ বিবেচনার তাগিদ তাদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসের 27 দিনেই 2020 সালের ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ভেঙেছে। গত বছর মোট আক্রান্ত ছিল 1475 জন, আর জুলাই আক্রান্ত 1573 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ঢাকার 2 সিটিতে চিরুনি অভিযান চালিয়ে 7.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রূপনগর আবাসিক এলাকার নির্মাণাধীন এই ভবনটি একটি সমবায় সমিতির। এডিসের লার্ভা আছে কিনা দেখতে যায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ভবনটির বেসমেন্টে যেন চাষ হচ্ছে এডিস, অন্য জায়গাতেও মেলে এডিসের লার্ভা। 2019 সালেও ভবনটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল, এবার করা হলো 1 লাখ টাকা। ভবনের মালিকদের একজন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন। রাজধানীর এলিফ্যান্ট রোডের এক বাসিন্দা,
বাড়ির পেছনে জমে থাকা পানিতে জন্ম নিয়েছে এডিস। ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে বাড়ির মালিকের এমন আচরণ। অভিযোগ আছে অনেক বাড়িতে ঢুকতেও দেওয়া হয় না মশক কর্মীদের। আসলে পানিটা আমরা সকালবেলা শীতছি, তারপর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে এখন পানিটা আবার হয়েছে আর কি, জমে গেছে। প্রতিদিনই নিয়মিত এই জায়গায় ব্লিচিং পাউডার, তারপর কেরোসিন তেল, যেটা তারা সিটি কর্পোরেশনের তারা 3 দিন পর পর এসে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে যায়। 10টি অঞ্চলে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর। 15 মামলায় জরিমানা করা হয়েছে 4,41,000 টাকা। ছাদ বাগানে, ফুলের টবে, ডাবের খোসায়, বেসমেন্টে এবং টায়ারে যেখানে পানি জমে থাকে সেখানে এডিস মশার লার্ভা জন্মায়। আমরা সেই এডিস মশার লার্ভা নির্মূল করার জন্য একযোগে কাজ করতে চাই। সম্মানিত নগরবাসীর সহযোগিতা চাই। ঢাকা দক্ষিণে মাঠে ছিল 11টি ভ্রাম্যমাণ আদালত। বম্বে সুইটস কারখানা সহ বেশ কিছু ভবন মালিককে জরিমানা করা হয় 3,06,500 টাকা। টিম যতজন আমরা এসেছি 16 জন, আমরা 2 জন করে ভাগ করে প্রতিটা বিল্ডিংয়ে ছাদ বাগান এবং নিচের যে পার্কিং এরিয়াটা আমরা চেক করছি। আর নির্মাণাধীন ভবন যারা বানাচ্ছেন বিভিন্ন বিল্ডার্স কোম্পানি, তাদেরকে আমরা বেশি অঙ্কের জরিমানা করেছি। গত 24 ঘন্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 142 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগের সুযোগ বন্ধ করে দেয়ায় একটি সিন্ডিকেট ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের। তিনি বলছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে এডিট করে এই ফোনো রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে চলতি বছরের শুরুর দিকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার। ভিকারুননিসার বর্তমান অধ্যক্ষের সঙ্গে অভিভাবক মীর শাহাবুদ্দিন টিপুর ফোনো রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অধ্যক্ষকে অশোভন ভাষায় উত্তেজিত কণ্ঠে কথা বলতে শোনা যায়। তবে ফোনালাপ এডিট করা হয়েছে দাবি অধ্যক্ষ কামরুন নাহারের। অধ্যক্ষের দাবি, দায়িত্ব নেয়ার পর থেকেই কিছু অভিভাবকের একটি সিন্ডিকেট অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির জন্য তাকে চাপ দেয়। এছাড়াও বিনা দরপত্রে চলা উন্নয়ন কাজ স্থগিত করায় তাকে নানাভাবে হুমকি দেয়া হয়। আপনারা কার জন্য সিট রাখবেন? বলে যে আমাদের অনেক লোক আছে, অনেকে আমাদের ভোট দিয়েছে, আমাদের অনেক সামাজিক দায়বদ্ধতা আছে। এই শব্দটা তারা ইউজ করেছে। আমি বলি সামাজিক দায়বদ্ধতা আপনারা অন্যভাবে করবেন। এখানে ভর্তির আমি যেহেতু সই করব, আমি এখানকার দায়িত্বশীল লোক, আমি এই ভর্তিটা করাতে পারবো না, আমি এটা হাতে রাখতে পারবো না, আমি সব লটারিতে দিব। এদিকে অধ্যক্ষের অভিযোগকে অসত্য দাবি করেছেন অভিভাবক সমিতির নেতা মীর শাহাবুদ্দিন টিপু। তবে অধ্যক্ষের সাথে তার ব্যক্তিগত ফোনালাপ কিভাবে ফেসবুকে গেল সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি। ফোন রেকর্ডিংটা কি আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন? জি, আমি দিয়েছি। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে? জি। তো এটিকে আসলে দেওয়াটা কি আপনার মানে কতটুকু ঠিক হয়েছে? এটা তো আসলে এটা কিভাবে আমি ওইভাবে সবাইকে দেইও নাই, জানিও না। আমি একজন শুধু আমার মোবাইল থেকে দেখছে। স্কুলের উন্নয়নমূলক কাজে অনিয়মের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে চলছে তদন্ত। সংশ্লিষ্টরা বলছেন, প্রায় 1 দশক ধরে এই স্কুলটিতে অস্থিরতা বিরাজ করছে। কোনো অধ্যক্ষই খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারেন না। তাই এই বিষয়গুলো নিয়ে গভীরে তদন্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নেমে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছেন না চট্টগ্রামের জেলেরা। এছাড়া বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরার অনুকূল পরিবেশও এখন নেই। এতে আড়তে ইলিশ কম, তাই বাজারে এখনও ইলিশের দাম চড়া। তবে এবার যথেষ্ট ইলিশ পাওয়ার আশা করছেন জেলেরা। 23 জুলাই শেষ হয়েছে সমুদ্রে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এরপরই জেলেরা ছুটে গেছে সাগরে। কিন্তু গত 4 দিনে উত্তাল সাগর আর টানা বৃষ্টিতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছেন জেলেরা। সাগরে লার বেশি, সব পোর্ট ফিরিয়েছে, মাছ পাইনি। এখন মন চলতে আছে আপনার 15,000, 14,000, 16,000, মাছও 60 লই। আর বড়গুলি চলতে আছে আপনার 32,000, 29,000। সমুদ্রের ঢেউ বেশি, লার বেশি, এ কারণে মাছে কম পাচ্ছে। সাগরে মাছ বোট যাইতে পারতেছে না, বোট গেলে লারের কারণে চলে আসতে হচ্ছে, বেশি তো বাতাস চলতেছে, সেজন্য মাছের দাম একটু বাড়তি।
আড়তে নেই ইলিশ, তাই দাম এখনো সাধারণের নাগালের বাইরে। প্রতিমন 14 থেকে 18,000 টাকা, আর 1 কেজির চেয়ে বড় আকারের ইলিশের দাম মন প্রতি 32,000-এর বেশি। এখন যে মাছটা বাজারে আজকে আপনি যেটা পাচ্ছেন 450 টাকা, এই মাছটা আপনি এক সপ্তাহ পরে পাবেন 350 থেকে 300 টাকা। কারণ আজকের দাম বেশি। 65 দিন বন্ধ থাকার পরে বাজারে কোনো মাছ ছিল না। আগামী এক সপ্তাহের ভিতরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে মাছের মূল্য চলে আসবে। এবার বাজারে কোনো মাছ ছিল না। আগামী এক সপ্তাহের ভিতরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে মাছের মূল্য চলে আসবে। এবার 25,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্য ঠিক করেছে মৎস্য বিভাগ, যা গত বছরের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। নগরায়ন ও শিল্পায়নে উজাড় হচ্ছে বনভূমি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তৎপরতা নেই বন বিভাগে। বিশ্বে করোনায় একদিনে 9,300 মানুষের মৃত্যু, ইন্দোনেশিয়ায় মারা গেছে 2,000-এর বেশি। সুদের টাকা নিয়ে বিরোধের জেরে বগুড়া সদরের ফাঁপড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে ফাঁপড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুদের টাকা নিয়ে স্থানীয় গাউসুন নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল রকির। বিষয়টি নিষ্পত্তির জন্য মঙ্গলবার স্থানীয়ভাবে বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি। এক পর্যায়ে রাতে ফাঁপড় বাজার সংলগ্ন মাঠে আওয়ামী লীগ নেতা রকিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় গাউসুর। পরে স্থানীয়রা রকিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি। বালিশকাণ্ডে দুর্নীতিতে অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ব্যয় হওয়া 36 কোটি টাকা ফেরত দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের চিঠি পাওয়ার পর এই তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বিষয়টি ইতিবাচক বলে মনে করছে টিআইবি। টাকা ফেরতের এই ঘটনার মাধ্যমে অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পের জন্য 2018 সালে প্রতিটি বালিশ কেনা হয়েছে 6,575 টাকায়, আর এক একটি বালিশ 20 তলা ভবনে উঠানোর মজুরি ধরা হয়েছিল 760 টাকা। শুধু বালিশ নয়, বাজার মূল্যের সাথে সঙ্গতি না রেখে বিছানার চাদর, খাট, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন পণ্য কেনায় ধরা হয়েছে কয়েক গুণ দাম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে পণ্যের সর্বমোট মূল্য 36 কোটি টাকা বেশি ধরা হয়েছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর মন্ত্রণালয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনের পর মামলা হলে নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম সহ 13 জনকে গ্রেপ্তার করে দুদক। এদিকে টাকা ফেরত না দিলে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সাজিদ কনস্ট্রাকশন ও মজিদ সন্স কনস্ট্রাকশনকে নিষিদ্ধ করা হবে। মন্ত্রণালয়ের এমন হুমকির পর 36 কোটি টাকা ফেরত আসে সরকারি কোষাগারে। কোনোটা কোনো কিছুটা ছিল আইটেমে, কোনোটাই ছিল এসে ওই মিলিয়ে ওই যে আপনি যেটা বললেন টোটাল 36 কোটি টাকা। এটা আর যে অন্য আদার যে কাজ ছিল সেই কাজের যে বিল ছিল মানে টাকা ছিল সেইখান থেকে এই 36 কোটি টাকা কেটে রাখা হয়েছে। দুদকের আইনজীবী বলছে, আত্মসাতের টাকা ফেরত দেওয়ার মাধ্যমে অপরাধ প্রমাণিত হলো। এর মাধ্যমেই অপরাধীরা অপরাধ স্বীকার করে নিয়েছে। অনেক টাকা ফেরত এসছে এটা ঠিকই, তবে অপরাধটা তো আর মুছে যাবে না, অপরাধ থেকে যাবে। দ্যাট মিনস টাকা ফেরত দেওয়ার মানিটা হলো অপরাধটা উনি স্বীকার করে নেওয়া। টাকা ফেরতের বিষয়টি ইতিবাচক বলে মনে করছে টিআইবি। তবে প্রতিটি দুর্নীতির টাকা এভাবে ফেরত আনা বাস্তবসম্মত নয়। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি করতে যদি ব্যর্থ হয় তাহলে ধরে নিতে হবে বা প্রশ্ন উঠবে যে এই যে অর্থ ফেরত নেওয়া, এর মাধ্যমে কিছু মানুষকে যারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদেরকে আসলে সুরক্ষা দেওয়ার একটা উপায় হিসাবে বের করে নিয়ে আসা কিনা। বালিশকাণ্ডে দুর্নীতির 36 কোটি টাকা ফেরত এসেছে। দেশের অন্য অনেক প্রকল্পে এর চেয়ে বড় বড় দুর্নীতি নীরবে ঘটে যায়। সেই তুলনায় এই অঙ্ক কিছুই নয়। তবে এই ধরনের আলোচিত ঘটনা দেশের দুর্নীতির ধারণা সূচকে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সরকারি খাত থেকে দুর্নীতি নির্মূলের কোনোই বিকল্প নেই বলে মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় নগরায়ন, শিল্পায়ন সহ নানা কারণে উজাড় হচ্ছে বনভূমি। গত 2 দশকে জেলার বনভূমি 10 ভাগ থেকে কমে দাঁড়িয়েছে এখন 1 ভাগের নিচে। এতে জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা।
অথচ বনভূমি রক্ষা ও বৃদ্ধিতে তেমন তৎপরতা নেই বন বিভাগের। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মোট ভূমির 25 ভাগ বনভূমি থাকা জরুরি, অথচ নেত্রকোনায় আছে মাত্র 0.3 ভাগ। 2 দশক আগেও 2810 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় বনভূমি ছিল প্রায় 10 ভাগ। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ির হাওড়াঞ্চল থেকে উধাও হচ্ছে হিজল করচের বাগান। এছাড়া দুর্গাপুর, কলমাকান্দায় গারো পাহাড় থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে বনভূমির পরিমাণ দাঁড়িয়েছে উদ্বেগজনক অবস্থায়। করচ গাছের বাগান, হিজল গাছের বাগান, এগুলো দিনকে দিন নিধন করা হচ্ছে নির্বিচারে এবং রোপণ করার প্রতি কোনো উৎসাহই নাই। এখন পর্যন্ত একটা ঝড় আসে নাই, তাহলে ঋতু পরিবর্তন হচ্ছে, একটা বৃষ্টি হচ্ছে না, খরায় ফসল নষ্ট হচ্ছে। বনভূমির এমন অবস্থায় উদ্বিগ্ন বিশিষ্টজনরা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন জঙ্গল উজাড় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক বনায়ন বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। সামাজিক বনায়ন, প্রাতিষ্ঠানিক বনায়ন বাড়াতে হবে। বন থেকে গাছ কাটলে সে বনের মাটির পরিবেশের উপযোগী গাছ লাগাতে হবে। ক্ষতিকর ইউক্যালিপটাস, আকাশমণি, লম্বু, সেগুন, মেহগনি, রেন্ট্রি ইত্যাদি গাছ লাগানো যাবে না। দিনে দিনে জেলায় বনভূমি উজাড়ের জন্য বন বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা, আর বন বিভাগ বলছে ভিন্ন কথা। বনভূমির পরিমাণ বাড়ানো প্রয়োজন। বনভূমি বাড়াতে হলে আমাদের তো জেলা প্রশাসক মধ্যে নিয়ন্ত্রণাধীন বনায়নযোগ্য খাসভূমি বনবৈজ্ঞানিকের হস্তান্তর করলে বন বিভাগ বনায়ন করে বনভূমি পরিমাণ বাড়ানো সম্ভব। জেলার জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় সুনামগঞ্জ শহর। পানিতে পথঘাট, বাড়িঘাট ডুবে দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসী। ব্যাহত হয় যানবাহন ও মানুষের চলাচল। সামান্য বৃষ্টি হলে সুনামগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট ডুবে যায় পানিতে, তলিয়ে যায় বাসাবাড়ির দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বছরের পর বছর চলছে এভাবেই। বিশেষ করে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া, নবীনগর, 16 ঘর, উকিলপাড়া সহ বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক ও বসতভিটা। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাড়া মহল্লার মানুষ। মানুষের বাসাবাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, 2 তলা 3 তলা, কিন্তু যখন বৃষ্টি হয় তখন হাঁটু পানি ভেঙে বেরোতে হয়। এটা যে মানুষের জন্য কি দুর্ভোগ। বর্ষাকালে কেন, হেমন্তকালেও আমাদের এই চলাচলের জন্য রাস্তাঘাটে জল জমে থাকে। অল্প বৃষ্টিতেই ডুবে যায় পৌর এলাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কও, ব্যাহত হয় মানুষের চলাচল। গত 3 বছরে বৃষ্টির পানিতে শহরে আরো ভয়াবহ হয়েছে জলাবদ্ধতা। রাস্তা যদি সুন্দরভাবে উঁচা করে দেন কিংবা ড্রেন দেন, আমরা চলাফেরা করতে একটু সুযোগ সুবিধা পাই। পানি আসলে পরে খুবই অসুবিধা, আমরা হাঁটু পানি, ওরাত পানি ভাঙ্গে ছেড়ে আমরা যাইতে হয়, ড্রেন নাই। দুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র বলছেন জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। একটা পরিকল্পনা গ্রহণ করেছি, সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে পুরনো ড্রেনগুলো আছে সেটাকে আবার নতুন ড্রেনে রূপান্তরিত করা। গত বছরের 3 দফা বন্যায় সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতার এমন ভয়াবহ পরিস্থিতি এর আগে কখনো দেখেনি পৌরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংরক্ষণ ব্যয় বেশি হওয়ার পাশাপাশি আড়তদারদের চাহিদা না থাকায় কোরবানির চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার মৌসুমী ব্যবসায়ীরা। এবার অন্তত 1 লাখ ছোট পশুর অবিকৃত চামড়া নষ্ট হওয়ার কথা জানিয়েছেন তারা। তবে ব্যবসায়ীদের দাবি, মানসম্মত কোনো চামড়া নষ্ট হয়নি। সরকারি হিসাবে বগুড়ায় এবার খাসি, বকরি ও ভেড়া কুরবানি হয়েছে 1,74,000-এরও বেশি। এর মধ্যে অন্তত 70,000 চামড়া কিনেছেন ব্যবসায়ীরা। বাকি চামড়া নিম্নমানের হওয়ায় সংগ্রহ করেননি তারা। যে চামড়া খারাপ, এই চামড়ার পিছনে 30 টাকা লাগানি আমাদের লস। ওই জন্য তখন আমরা খারাপ চামড়াটা বাদ দিয়ে আমরা ভালো চামড়া, যেটা ক্লাসের চামড়া, যেটা আমাদের চলে সেটা আমরা লিই, যেটা আমাদের চলে না সেটা আমরা লিই না। এই কারণে কিছু চামড়া হয়তো খারাপ চামড়া তারা ফেলে দিয়ে যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের আগ্রহ না থাকায় অনেক চামড়া মাটি চাপা দিয়েছেন মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া এতিমখানা, মাদ্রাসায় দান করা বিপুল সংখ্যক চামড়াও নষ্ট হয়েছে ত্রুটির কারণে। ভেড়া, ছাগল এগুলো কিছু অবিকৃত তারা ডাম্পিং পয়েন্টে ফেলে রেখেছিল, সেগুলো তারা আমাদের ট্রাক শ্রমিকরা ট্রাক দিয়ে পরিষ্কার করেছে এবং আমাদের যে ভাগাড়টা রয়েছে
এই আমাদের বাগোবার সেখানে আমরা ফেলে দিয়েছি। বগুড়ার 12 উপজেলায় ছাগল কোরবানি হয়েছে 1,53,000-এর কিছু বেশি, আর ভেড়া 20,600। গরুর চেয়ে ছাগল আর ভেড়ায় কোরবানি বেশি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গরু মহিষের কুরবানির সংখ্যা কমেছে। গত বছর যেখানে 1,88,000 ছিল, এই বছর গরু মহিষ কুরবানি হয়েছে 1,50,000-এর কাছাকাছি। আমার মনে হয় যে মানুষ চেষ্টা করেছে ছাগল ভেড়া কুরবানি দিয়ে ইন্ডিভিজুয়ালি তারা কুরবানি দিয়ে স্বাস্থ্যবিধি কিছুটা মানার। 10-12 টাকায় কেনা একটি খাসি বা ভেড়ার চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণে ব্যয় হয়েছে 20 থেকে 25 টাকা, আর এখন তা বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন আড়তদাররা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালুর জন্য প্রস্তুত করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ডেসকো থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ নেবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, প্রাথমিকভাবে 9 মেগাওয়াটের জন্য চুক্তি করে বর্তমানে গড়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে মেট্রো রেল। আগারগাঁও অংশের সার্বিক অগ্রগতি 88%। চলতি বছরেই মেট্রো রেল চালুর লক্ষ্য ছিল সরকারের, কিন্তু করোনার প্রভাবে কাঙ্ক্ষিত গতি পায়নি নির্মাণ কাজ। তবে আগামী বছর মেট্রো রেল চালুর চেষ্টায় সরকার। মেট্রো রেলের 2 সেট ট্রেন এর মধ্যে ডিপোতে এসেছে। এছাড়া আরও 2 সেট ট্রেন মোংলা বন্দরে এসেছে এবং আগস্টের তৃতীয় সপ্তাহে ট্রেনগুলো উত্তরায় ডিপোতে পৌঁছাবে বলে আশা কর্তৃপক্ষের। প্রকল্প মেয়াদের আগেই এটার কমার্শিয়াল অপারেশন এটা যাবে, এই বিষয়ে আমরা নিশ্চিত। তারপরেও সবসময় প্যান্ডেমিক সিচুয়েশনটাকে আমাদের বিবেচনায় রাখতেই হবে। যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন ডিটোরিয়েট করে, তখনই জানেন যে আমাদের মোবিলিটিটা একটু কমে যায়। বিদ্যুতে চলবে স্বপ্নের এই গণপরিবহন। এর মধ্যে উত্তরা আগারগাঁও অংশে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে। আগারগাঁ থেকে মতিঝিল অংশেও সাবস্টেশনের ভবন নির্মাণ চলছে। ডেসকো ত্রাস্থ 132/33 কেভি গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ডেসকো প্রান্ত থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। প্রাথমিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ 9 মেগাওয়াটের জন্য চুক্তি করেছে এবং বর্তমানে গড়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে। মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশের অগ্রগতি 87.8 ও আগারগাঁও মতিঝিল অংশের অগ্রগতি 65.48। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 67.63। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্রগতি 67.63। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। বিশ্বে ফের বেড়েছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় বিশ্বে 9,400 মানুষের মৃত্যু হয়েছে, যা 22 জুনের পর একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার নতুন রোগী শনাক্ত হয়েছে 5,74,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 41,92,000 ছাড়ালো। মোট আক্রান্ত 19,59,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 2,069 জন মারা গেছে, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ। নতুন আক্রান্ত 45,000 মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে 1300 বেশি, শনাক্ত 41,000। 7 দিনের মধ্যে দেশের 90% জনগণকে টিকার অন্তত 1 ডোজ দিয়েছে ভুটান সরকার। ভারতে মঙ্গলবার 640 জন মারা গেছে, নতুন শনাক্ত প্রায় 43,000। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন তুলে নেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘন করলে 3 বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে সৌদি আরবের নাগরিকদের। তালেবানের আগ্রাসনের মুখে পাকিস্তানে আশ্রয় নিলেন আফগানিস্তানের 46 সেনা সদস্য। মঙ্গলবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় তাদের স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের সেনারা। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আফগান সেনাবাহিনীর 5 কর্মকর্তা সহ 46 সেনা সদস্য আশ্রয় ও সহযোগিতা চান। এর আগে 1 জুলাই 35 আফগান সেনা পাকিস্তানে আশ্রয় নেন বলে জানানো হয় বিবৃতিতে। তালেবানের ভয়ে দেশ ছেড়ে তাজিকিস্তানে যান 1000 আফগান সেনা। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে তালেবান আফগানিস্তানের 200-র বেশি জেলার দখল নিয়েছে। এছাড়া দখলে নিয়েছে গুরুত্বপূর্ণ স্থলবন্দর, সীমান্তবর্তী জেলা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো আরও 8 নাম। এর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জর্জিয়া নানা জায়গার নাম উঠে এসেছে। আর বিশ্ব ঐতিহ্যের সাংস্কৃতিক সাইটে যুক্ত হয়েছে ভারতের হরপ্পান আমলের শহর ধোলাভিরা,
তুরস্ক, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের নাম। ভারতের গুজরাটে প্রাচীন হরপ্পা আমলের ধোলাবিরা শহরকে মঙ্গলবার যুক্ত করা হয় বিশ্ব ঐতিহ্যের তালিকায়। এর পানি ব্যবস্থাপনা, বহুস্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা, নির্মাণে পাথরের বিস্তৃত ব্যবহার প্রাচীন শহরটিকে অন্যান্য সাংস্কৃতিক স্থান থেকে আলাদা করেছে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সুসংরক্ষিত নগর জনপদ, যা খ্রিস্টপূর্ব 3য় থেকে মধ্য 2য় সহস্রাব্দের মধ্যবর্তী সময়ের। তালিকায় যুক্ত হয় জাপানের 4টি দ্বীপ আমামি ওশিমা, তোকুনোশিমা এবং দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া, ইরিওমোত। সব মিলিয়ে 42,698 হেক্টর জায়গা জুড়ে দ্বীপপুঞ্জটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাপানের দ্বীপপুঞ্জটি জীববৈচিত্র্যের কারণে বিশ্ব ঐতিহ্যের এই স্বীকৃতি পেল। এছাড়া ছোট কানের আমামি খরগোশ, রিওরকিওর লম্বা চুলের ইঁদুর এবং ইরিওমোতের বিড়ালের মতো বিপন্নপ্রায় প্রাণী অনায়াসে ঘুরে এইসব দ্বীপে। আর এসব প্রাণীর নামকরণ করা হয়েছে দ্বীপের নামেই। দক্ষিণ কোরিয়ার ইয়েলো সাগরের কাছে অবস্থিত গেটবল বা কোরিয়ান টাইডাল ফ্ল্যাটস এর বিচিত্র ভূতাত্ত্বিক এবং বাস্তুতন্ত্রের কারণে স্থান পায় ইউনেস্কোর তালিকায়। বিপন্নপ্রায় 22টি সহ ফ্লোরা ফোনার 2150টি প্রজাতির জন্য বিখ্যাত কোরিয়ার গেটবল। এবারে তালিকায় আছে থাইল্যান্ডের বনাঞ্চল ও জর্জিয়ার জলাভূমি। আদিবাসীদের উপর সহিংসতা নিয়ে জাতিসংঘের সতর্কতার পরও জীববৈচিত্র্যের সমৃদ্ধ হওয়ায় বিশ্ব ঐতিহ্যের তকমা পেল থাইল্যান্ডের কাংক্রাঞ্চন বন কমপ্লেক্স। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া সিরিজে তামিম, মুশফিক, লিটন নেই। এই শূন্যতা বাংলাদেশের জন্য অপূরণীয়। একইভাবে সুযোগ অন্যদের জন্য মনে করেন নির্বাচক হাবিবুল বাশার। মুস্তাফিজকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছেন তিনি। তবে সুরক্ষা বলয়ের শর্তে আছে চিন্তা। হুট করে কেউ চোট পেলে বিপাকে পড়তে হবে, মানছেন বাশার। বিজয়ের কেতন উড়িয়ে দেশে ফিরছে বাংলাদেশ, কিন্তু জিম্বাবুয়ে থেকে অস্বস্তি নিয়ে ঢাকায় পা রাখবেন মাহমুদুল্লাহ। অস্ট্রেলিয়া মিশনে যে তামিম, মুশফিক, লিটনকে পাচ্ছেন না টি-20 অধিনায়ক। মুস্তাফিজকে নিয়ে শঙ্কা কিছুটা কমেছে। প্রথম ম্যাচ থেকেই ওকে পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। তাতে কি স্বস্তি ফিরছে বাংলাদেশ শিবিরে? অনেক বড় সেটব্যাক, বাট এটাতে আসলে আমাদের কারো কিছু করার নেই। এটাকে মেনে নিয়ে আমাদের খেলতে হবে। আমি বরং দেখছি যে এটা অন্যদের জন্য একটা সুযোগ। মুস্তাফিজের সম্বন্ধে আমরা যতদূর জানি, ও দেশে আসলে আরো ভালোভাবে জানতে পারবো, বাট আমরা হোপফুল যে ওকে প্রথম ম্যাচে পাবো। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা দল নিয়ে চ্যালেঞ্জ কি জানাতে পারবে বাংলাদেশ? অজিরাও তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়া আসছে। তাতে দু দলের ব্যবধান কমে আসার কথা। নির্বাচক হাবিবুল বাশার দু দলের পার্থক্যের চেয়ে নিজেদের পারফরমেন্সে জোর দেওয়ার পক্ষে। জাস্ট হোপ যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। অস্ট্রেলিয়ার মতো একটা টিমের সাথে খেলার আগে যে আত্মবিশ্বাস দরকার, সেটা নিয়ে কিন্তু দল ফিরে আসছে। এটা আমাদের সবচেয়ে পজিটিভ বিষয়। জিম্বাবুয়েতে খেলে আসা টি-20 দলটাই থাকছে অস্ট্রেলিয়া সিরিজে। কোয়ারেন্টিন শর্তে নতুন করে কাউকে দলে আনার সুযোগ নেই। ফলে 17 সদস্যের দল নিয়ে অজিদের মোকাবেলা করতে হবে। কিন্তু শেষ মুহূর্তে নতুন করে কেউ চোটে পড়লে বিপত্তি বাঁধবে স্বাগতিকদের। যেহেতু শর্ট ট্রিপ, বেশি লম্বা ট্রিপ না, আনইউজুয়াল কিছু যেন না আমাদের ফেস করতে না হয়, যেটার উপরে কারো কোনো হাত নেই। এটা নিয়ে আসলে বেশি শঙ্কা করেও লাভ নেই। এটা যদি হয় তাহলে তো আমাদের করার কিছু থাকবে না। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্যাক টু ব্যাক সিরিজ। কুড়ি ওভারের মিশনে নামার আগে নিজেদের ঘর গোছানোর সুযোগ টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাই আছেন হোটেল কোয়ারেন্টিনে। বৃহস্পতিবার ঢাকায় এসে দু দলের ক্রিকেটারদের গন্তব্যও সেখানে। নিয়ামুর রশিদ রাসুল, মাসুদুর রহমান মুকুলদের জন্য এত দীর্ঘ কোয়ারেন্টিনের অভিজ্ঞতা নতুন। কষ্ট হলেও মানিয়ে নিয়ে মাঠে সেরাটা দেওয়ার কথা বলছেন ম্যাচ অফিসিয়ালরা। 4 বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এবার যখন টি-20 সিরিজ চূড়ান্ত হলো, তখন থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা শট, বিশেষ করে কোয়ারেন্টিনের বিষয়ে বেশি কড়াকড়ি। সেখানে কোনো ছাড় না দেয়ায় মুশফিকুর রহিমকে থাকতে হচ্ছে সিরিজে দর্শক হয়ে। বৃহস্পতিবার সকালে জিম্বাবুয়ে থেকে ঢাকা আসবে টাইগাররা, আর একই দিন বিকেলে আসার কথা অজিদের। কিন্তু টি-20 সিরিজ সংশ্লিষ্ট বিশাল বহর অনেক আগে থেকেই বন্দী হোটেলের 4 দেয়ালে। বাইরে ব্যস্ত সড়ক লকডাউনে নিস্তব্ধ, যে যার রুমে বসে সেসব দেখেই সময় কাটানো।
শুধু অস্ট্রেলিয়া সিরিজ না, এর আগেও আমরা বিগত 2টা সিরিজ করেছি এবং আমাদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং আমরা চেষ্টা করব যে বিগত যে পারফরমেন্সগুলি আমরা করেছি তার থেকে যাতে করে আমাদের র্যাঙ্কিংটা সবসময় একটু আপার ওয়ার্ড থাকে। লাস্ট যে 2টা সিরিজ করেছি ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার সাথে, সেই 2টা সিরিজে কিন্তু আম্পায়ারিং এর মান অনেক ভালো ছিল। আইসিসিও আমাদের পারফরমেন্সটা অনেক খুশি এবং তারা আমাদের যথেষ্ট সম্মান দেখিয়ে মেল করেছে। শারীরিকভাবে ফিট থাকতে রুমের ভেতরে যে যার মতো ব্যায়ামও সেরে নিচ্ছেন, তবে মানসিক ধকল কাটানোটা কঠিনই হচ্ছে। লাস্ট 1.5-2 বছর ধরে সারা পৃথিবীর মানুষের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমিও তার ব্যতিক্রম না। তবে হ্যাঁ, 10 দিন রুম কোয়ারেন্টাইন ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, আর এই ডিফিকাল্ট সময়টাকে সহজ করে দিচ্ছে আমার ফ্যামিলি। আসলে আমাদের জন্য অনেকটাই নতুন। ইনফ্যাক্ট এর আগে আমরা কখনো এই ধরনের এত লং টাইম 14 দিনের কোয়ারেন্টাইনে আমরা কখনো ছিলাম না, সো এটা আমাদের জন্য একটু অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত বিসিবি মেনে নিয়েছে সিরিজ হওয়ার স্বার্থে, কারণ জিম্বাবুয়ে থেকে শতভাগ সাফল্য নিয়ে ফিরলেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে না খেললে প্রকৃত অবস্থা বোঝা যে কঠিন হবে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিওতে আশা দেখিয়েও হতাশ করলেন রোমান সানা। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেই থেমেছে রোমানের স্বপ্নযাত্রা। এলিমিনেশনের প্রথম রাউন্ডে ব্রিটিশ টম হলকে হারান লাল সবুজের সেরা আর্চার। পরবর্তীতে কানাডার ডুয়েনাসের কাছে হেরে যান 6-4 ব্যবধানে। জাপানের ইউনোমেশিমা আর্চারি পার্কে 52 মিনিটের ব্যবধানে হাসি কান্নার সঙ্গী রোমান সানা। স্বপ্ন দেখিয়েও 1 পয়েন্টের আক্ষেপ, দিনের শুরুটা রঙিন করেও হতাশায় শেষ করেন লাল সবুজ প্রতিনিধি। এলিমিনেশনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ব্রিটিশ আর্চার টম হল। প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ শটে নিয়ন্ত্রণ হারিয়ে পয়েন্ট ভাগাভাগি করেন রোমান, তবে দ্বিতীয় আর তৃতীয় সেটে জয় তুলে ঘুরে দাঁড়ান দেশসেরা আর্চার। চতুর্থ সেটে পরাজয়ে দুশ্চিন্তা ভর করেছিল, তবে পঞ্চম সেটে ঠিকই জয় তুলে সেরা 32-এ পৌঁছে যান রোমান। ঘণ্টার ব্যবধানে 16তে ওঠার লড়াই। প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ডুয়েনাস। র্যাঙ্কিংয়ে তার থেকে 11 ধাপ এগিয়ে রোমানই ছিলেন ফেভারিট। শুরুর সেট জিতে স্বপ্নযাত্রায় এগিয়েও যান। তবে এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।